মেমোরিতে সেভ থাকে। আর স্ট্যাটিক মেথড হলো ওই ক্লাস পর্যন্ত, ক্লাস মেমোরি পর্যন্ত যেতে পারে। কেন? কারণ ক্লাস কারণ ওর ক্লায়েন্ট হচ্ছে ক্লাস নেম, ওর ক্লায়েন্ট তো কোনো ইনস্ট্যান্স না, কাজে ও ইনস্ট্যান্স টাচ করবে কিভাবে? So that is why static method can access static field only. এই যে এখন কথা বন্ধ করেন, একটু কথা বন্ধ করতে হবে। আচ্ছা, তাহলে বাদ ছিল কি স্ট্যাটিক ফিল্ড স্ট্যাটিক মেথডে? টিবিসি তো আপনাদেরকে বলে লিখছি, এখন আপনারা তো বলবেন যে কি বলে লিখছি। এটা তো এতটুকু পর্যন্ত শেষ হয়েছিল, আমি যেটা বললাম এটা শেষ ছিল। আচ্ছা, মানে এক্সাম্পল দেখা হয় নাই। ওকে ওকে, তো তাহলে the projects that we have done before the discussion of static field static method, did we use any static method anywhere in any project? Where? And also that is overloaded. So toString in integer class was overloaded, one with zero parameter which is non-static, কারণ সে ক্লায়েন্ট অবজেক্ট ইন্টিজার অবজেক্টকেই সে স্ট্রিং এ কনভার্ট করে। আর একটা হলো স্ট্যাটিক, কারণ ওখানে তার কোনো অবজেক্টের ভ্যালুকে সে স্ট্রিং এ কনভার্ট করে না, রাদার একটা ইন্টিজার প্যারামিটারকে সে স্ট্রিং এ কনভার্ট করে। সো ন্যাচারালি দ্যাট ইজ স্ট্যাটিক। আচ্ছা, এখন আমাদের প্রজেক্টে স্ট্যাটিক মেথডের ইউজিবিলিটি কোথায়, এটাকে আমরা দেখেছিলাম। আচ্ছা, প্রবাবলি সেটাই পেন্ডিং ছিল। ওকে, ঠিক আছে। হাউ ডু ইউ ডিসাইড, ওকে, হোয়াট ইজ দ্য মোটিভেশন অফ মেকিং এ স্ট্যাটিক মেথড? বলেন, আপনি কেন একটা মেথডকে স্ট্যাটিক মেথড বানাবেন? না, একটা মেথডকে কেন স্ট্যাটিক মেথড বানাবেন? কি চেঞ্জ হোক? Method, I am not talking about static field. I am asking about static method. So you decided the method 1 is a method. Now you can implement it as a non-static method. You can also implement it as a static method. So question is, which motivation will make you to make that decision? Method তো common, এটা কি কথা বললেন? আপনার non-static methodও তো সবাই ইউজ করতে পারবে। ইউজ করা মানে কি? যে কাজটা করে, হ্যাঁ, ওই কাজটা সব ইউজারেরই দরকার। মেথডের কাজ হচ্ছে এক্সিকিউশন অফ দ্য স্টেটমেন্টস। তো সেটা স্ট্যাটিক হইলেও যে স্টেটমেন্ট, নন স্ট্যাটিক হইলেও সেই স্টেটমেন্ট। কি বারবার লিখতে হবে? মেথডের বডি বারবার লিখবেন নাকি? আমরা যখন ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করা ছাড়া আমরা যখন অ্যাক্সেস করতে চাই, কি অ্যাক্সেস করতে চাই? একটা স্ট্যাটিক মেথড। Okay, so if you need to call a method and as the caller method you do not have any valid object, and also the method don't need any non-static field, দুইটা কন্ডিশনই স্যাটিসফাই হইতে হবে। The method either works on static field only or it doesn't need any field, it works on parameter, and you don't have any valid object, and also it don't need any field, so that makes sense to make it a static method. আপনি যদি বলেন static field access করার জন্য আমি static method বানাবো, you can do that, but that's not mandatory. আপনি যে কোনো মেথড থেকে static field access করতে পারবেন। তাহলে আমার ড্রাইভিং ফোর্সটা কি? ড্রাইভিং ফোর্সটা হচ্ছে যে ফার্স্ট অফ অল the method does not need to use any non-static field, therefore it don't need any object as client, and তো সেই ক্ষেত্রে একটা আমার প্রয়োজন না থাকলে আমি যদি একটা অবজেক্ট ক্রিয়েট করি, ইউ আর ক্রিয়েটিং সাম ওভারহেড ইন মেমোরি বিকজ মেমোরি অ্যালোকেটেড ফর দ্যাট অবজেক্ট, অ্যান্ড অলসো এক্সিকিউশন বিকজ কনস্ট্রাক্টর ইজ এক্সিকিউটেড। তো তাহলে আপনি একটা এক্সিকিউশন ওভারহেড ক্রিয়েট করছেন, একটা মেমোরি ওভারহেড ক্রিয়েট করছেন, অ্যান্ড ইউ উইল ডু দ্যাট ইফ ইউ নিড দ্যাট অবজেক্ট। বাট আমার যদি অবজেক্টের প্রয়োজন না থাকে, আমি কেন এই ওভারলোডটা তৈরি করব? এক নাম্বার। আর দুই নাম্বার হলো যে এরকম অনেক মেথড থাকে যেখানে আমার ভ্যালিড অবজেক্ট অ্যাভেলেবল নাই। তো তাহলে সেই ক্ষেত্রে আমি একটা ডামি অবজেক্ট নিউ করে সেইটা দিয়ে মেথড কল করলে তো আমি একটা অপ্রয়োজনীয় ওভারহেড ক্রিয়েট করলাম, যে ডামি অবজেক্ট দিয়ে যদি আমি কল করি যে না এটা নন স্ট্যাটিক মেথড, সো আমাকে একটা অবজেক্ট এখন বানাতেই হবে, আমার কাছে অবজেক্ট নাই। তাইলে আমি কি করতে পারি? অবজেক্ট যদি না থাকে আমি একটা নিউ দিয়ে একটা ডামি অবজেক্ট বানাতে পারি, but that object is a fake object
That's an object technically by definition, but that particular object is not in my database. So that's a fake object. তাহলে ফেক অবজেক্ট দিয়ে মেথড কল করলে ওই মেথডের তো ওই অবজেক্টের প্রয়োজনই নাই। So I am creating memory overhead for the allocation of the object, and also I am creating execution overhead for execution of the bare minimum, the constructor. তাহলে we can totally avoid that. ফেক অবজেক্ট ক্রিয়েট করে সেটা দিয়ে মেথড কল করার থেকে স্ট্যাটিক হিসাবে কল করা ফার বেটার, provided the method does not require a non-static field. So either it works on static field or it doesn't need any field at all, it works on parameters only. তো এইটা হচ্ছে আমার মেইন মোটিভেশনাল ফোর্স টু মেক এ মেথড স্ট্যাটিক। তো তাহলে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি, আমি একটা ইউজ কেস আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, so that you can think about this when you design your own methods for your own classes. Okay, either that can be a model class method or that can be a controller class method. Okay, so let's see a scenario. কত নাম্বার নাম্বার কত, সিরিয়াল নাম্বার কত? 32। আরেকজন কে ঢুকলেন আপনার সাথে? কি ঢুকলো লাস্ট? না, আগে ছিল। ও আগেই ছিল, লেট আসলেন কেন? না, ওনাকে বলতেছি, মালিহা। এই যে লেট আসলে এটা আমাদের সমস্যা হয়, এই যে ক্লাসের মাঝখানে ইন্টারাপশন হয়। জি, 6 বার এন্ট্রি হলে আপনি গ্রেড কার্ভিং পাবেন না। ইফ ইওর আইডি ইজ এন্টার্ড 6 টাইমস, তার মানে লেট করাটা আপনার হ্যাবিচুয়াল, ইটস নট ইনসিডেন্টাল। 5টা পর্যন্ত আমরা ধরবো যে আপনার অনিচ্ছাকৃত লেট, কিন্তু আপনি ওই 6 দিন যদি লেট চলে আসেন, 20-22 দিন ক্লাস হয়, এর মধ্যে 6 দিনে যদি আপনি লেট চলে আসেন, তার মানে এটা আপনার হ্যাবিচুয়াল। সো হ্যাবিচুয়াল হইলে আপনি গ্রেড কার্ভিং এর সুবিধা পাবেন না। গ্রেড কার্ভিং ইজ নট ইউর রাইট, দ্যাটস এ প্রিভিলেজ। আপনি যা মার্ক তাই পাবেন, কিন্তু সেটাকে আমরা কার্ভ করি, কার্ভ করলে আপনার গ্রেড ইমপ্রুভ হওয়ার সুযোগ থাকে। তো সেই সুযোগ আপনি কেন পাবেন? যে ক্লাস করে রেগুলার আর যে আসেই না ক্লাসে, আসলেও আসে লেট করে শুধু অ্যাটেন্ডেন্স দিতে, সে কেন পাবে? তাই না? তো আপনি 10 মিনিট পর্যন্ত ওকে, 10 মিনিটের মধ্যে ঢুকবেন, নো এন্ট্রি, অ্যাটেন্ডেন্স পাবেন। এই যে আপনি আসলেন এখন 20 মিনিট পরে, এটা তো ঠিক না। আচ্ছা, এটাকে আপনি রেগুলার লেট করেন না আজকে লেট হয়ে গেছে? মালিহা, আপনি কি প্রতিদিনই লেট দেন নাকি আজকেই শুধু হঠাৎ করে লেট? হ্যাঁ, এটা কি শুধু আজকে নাকি সবসময় লেট করেন, কোনটা? আজকে লেট, ঠিক আছে। মানে ওইটাই তো বললাম যে আপনার 1টা 2টা 3টা 4টা হইলেও সমস্যা নাই, ওইটা নিয়ে ওরিড হওয়ার কিছু না। আমার নাম তো ঢুকে গেছে, এটা ডাটা কিপিং ট্র্যাক অফ দ্য ডাটা। কিন্তু এটা কনক্লুশনটা হবে যে আপনার যদি এটা লিমিট ক্রস করে তখন কি হবে? হ্যাঁ, কিসের অ্যাটেন্ডেন্স? না না না, এটা তো আপনার মিস অ্যাটেন্ডেন্স, কোনটা মিস গেছে? অ্যাবসেন্ট তো তার নিয়ম আছে, আপনি 70% না 60%, 70% অ্যাটেন্ডেন্স না থাকলে ফাইনাল দিতে পারবেন না। এর তো হিসাব, এটা তো গ্রিন বুকেই আছে, এটা নিয়ে তো আলাদা করে বলার কিছু নেই। কার্ভিং এর উপর এফেক্ট করবে না, কিন্তু যে 10 দিন লেট করবে তার এমনি কার্ভিং লাগবে পাস করার জন্য। মানে আপনি পাস করেন না কিন্তু আপনি খুব সুপার ডুপার এ গ্রেড পেয়ে যাবেন, এটা লেস লাইকলি, কারণ ইউ আর আউট অফ টাচ, তাই না? তাহলে আপনি কি হলো এটা আবার? কার্ভিং এর কোনো নির্দিষ্টই নাই, এটা প্রত্যেক সেমিস্টারে আউটকামের উপর, ফাইনালের রেজাল্ট, হ্যাঁ, অবস্থার উপর ডিপেন্ড করে কার্ভিং স্কেলিং ফ্যাক্টর ঠিক করা হয়।
আচ্ছা, এনিওয়ে তাহলে আমরা কন্টিনিউ করি। ওকে, এখন হ্যালো আইরাসে যদি আমরা যাই এগেন, নাও what this login button will do, the login button on action, what it will do, এর কাজটা কি? ডেটাবেসকে প্রথম কাজ কি? হার্ডওয়্যারে পাসওয়ার্ড এটা টেক্সট ডাটা নেওয়া, ডাটা নিয়ে এরপর ম্যাচ ডাটা বেস থেকে ম্যাচ করবে। বিফোর দ্যাট ওর প্রথম কাজ হলো ভ্যালিডেট করা। আচ্ছা, আইডি পাসওয়ার্ড আর ভ্যালিডেটেড, তারপর তারপর যদি ভ্যালিড হয় তাহলে ভেরিফিকেশন করা হবে। ভেরিফিকেশন কার সাথে করবে? যে আপনার আইডির সাথে আপনার যে পাস ডাটাবেসে যে পাস রাখা আছে, ডাটাবেজে কি রাখা আছে? আপনার কারেন্ট একজন পাসটা পাঁচটা মানে পাসওয়ার্ডটা না, পাসওয়ার্ড ওইভাবে তো ডাটাবেজে রাখা নাই। ডাটাবেজে রাখা আছে অবজেক্ট, মডেল ক্লাস অবজেক্ট। তাহলে ইউজার যদি আমার একটা ক্লাস হয় সাপোজ, শোনেন, তাহলে ইউজার ক্লাসের অবজেক্টগুলো ডাটাবেজে আছে। তো এখন এই বাটনের কাজ কি? ভ্যালিডেশনের পরে মানে ভেরিফিকেশন হোয়াট, কার সাথে কাকে? এই যে বলেন, হ্যাঁ কি করবে এখন? লগ ইন বাটন অন অ্যাকশন। আপনারা শুনছেন না তো ক্লাস? কি করবে বলেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, সেটা সে কিভাবে টেস্ট করবে? এইটা তো আপনি টেক্সট ফিল্ড থেকে গেট টেক্সট করে ধরেন আইডিকে একটা পার্স করে ইন্টিজারে নিয়ে নিছেন, আর এই পাসওয়ার্ডটাকেও আপনি একটা স্ট্রিং এর মধ্যে নিয়ে নিছেন। এখন এই ইন্টিজার আর স্ট্রিং দিয়ে আপনি কি করতে হবে? এখন আমি ইনপুট ক্যাপচার করে ফেলছি, এখন কি করতে হবে? স্যার পাসওয়ার্ডটা দিলে সেটাকে কি অবজেক্টে কনভার্ট করে দেন, অবজেক্টটা ম্যাচ করবে ডেটাবেসে। পাসওয়ার্ড কি অবজেক্ট? এটা তো স্ট্রিং, আর আমার অবজেক্ট হচ্ছে ইউজার টাইপের অবজেক্ট, যেখানে আইডি, নেম, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, জেন্ডার সবকিছু আছে। সেই অবজেক্টগুলো আমার ডাটাবেসে আছে। অবজেক্টের পাসওয়ার্ডটা কি মানে ফিল্ড হিসেবে সেট করা থাকে? হ্যাঁ অবশ্যই থাকবে। এই পাসওয়ার্ডটা ম্যাচ করবে কিভাবে? ফিল্ড তো প্রাইভেট। গেটার মেথডে গেটার মেথড দিয়ে ফিল্ড বের করে আনতে হবে। তো গেটার মেথড দিয়ে ফিল্ড বের করতে হলে ক্লায়েন্ট হিসাবে অবজেক্ট লাগবে। তাহলে আপনার যে ক্লায়েন্টগুলো ইউজ করতে হবে, অবজেক্টের আইডি এবং অবজেক্টের পাসওয়ার্ড বের করে এনে এই প্যারামিটার দুইটার সাথে ম্যাচ করাইতে হবে। তাহলে ম্যাচিংটা হবে কার সাথে কার? এই ইউজার ইনপুটের সাথে ডাটাবেজের অবজেক্টের দুইটা ফিল্ডের। তাহলে গেটার ইউজ করতে হবে, অথবা আমাকে এই এখন কথা হলো যে ডাটা মানে আমার মডেল ক্লাসের ডাটা শুড বি প্রসেসড বাই মডেল ক্লাস মেথড। তো তাহলে আমরা যদি ধরে নেই যে ভেরিফাই লগ ইন ইজ এ মেথড অফ ইউজার ক্লাস, ওকে? আজকের তারিখ আমরা যদি ধরে নেই যে পাবলিক ক্লাস ইউজার, ওকে, তাহলে এখানে আপনার সব ফিল্ডস গুলো আছে, প্রাইভেট ফিল্ডস। এখন এখানে আমি যদি বলি যে পাবলিক রিটার্ন টাইপ ভেরিফাই লগইন, so verify login method will verify the user input with the objects of the stored objects in the database. তো তাহলে আমাকে এখন বলেন এই ভেরিফাই লগইন এর কোনো প্যারামিটার লাগবে কিনা? আচ্ছা, প্রথম কথা বলেন এটাকে কল করবে কে? Who is potential caller of this method? না, caller তো একটা মেথড, caller of a method is another method. User class caller, ক্লাস কোনোদিন caller হয়?
যে মেথডের বডি থেকে কল হচ্ছে সেটা হচ্ছে কলার মেথড। তাহলে এই মেথডটা তো আর কনস্ট্রাক্টর না যে নিজে নিজে এক্সিকিউট হবে, কাউকে কল করতে হবে, কোনো মেথডের ভেতর থেকে কল করতে হবে, দ্যাট ইজ দ্য কলার মেথড। সেটা কোনটা? লগ ইন অন ক্লিক। গুড। তাহলে লগ ইন অন ক্লিক এটার কলার। এখন এই মেথডের কাজটা কি? ভেরিফাই লগ ইন মেথডের কাজটা কি? না, ভ্যালিডেট কেন করবে? ভেরিফাই লগ ইন ভ্যালিডেট তো করবে ক্লায়েন্ট সাইডে, কন্ট্রোলার ক্লাস অন অ্যাকশন, বাটন অন অ্যাকশন উইল ডু দ্য ভ্যালিডেশন। এবং যদি ভ্যালিড হয় তাহলে সে এটাকে কল করবে, ভ্যালিড হলে এটাকে কল করবে। এইটা তখন কি করবে? নিজের ফিল্ডের সাথে ওই ইউজার যে ইনপুট দিয়েছে ওটা মিলিয়ে দেখবে, তাহলে প্যারামিটার লাগবে কিনা। লাগবে? কোন ইউজারের থেকে আনবে? না, প্যারামিটারটা কি? প্যারামিটার কে সাপ্লাই দেয়? কলার। তাহলে এটার কলার কে? অন অ্যাকশন। তাহলে প্যারামিটার কি হবে? যে আইডি পাসওয়ার্ড আপনি টাইপ করছেন সেই আইডি পাসওয়ার্ড, তাই না? তাহলে আপনি এখানে বলতে পারেন যে ইন গিভেন আইডি কমা স্ট্রিং গিভেন পাসওয়ার্ড। এখন এই মেথডের কাজ কি? ডাটাবেসে গিয়ে কি করবে? প্যারামিটারের সাথে কাকে ম্যাচ করবে? সেটাই তো গিভেন আইডি, সেটাই তো এখানে গিভেন আইডি হিসেবে আসছে, কিন্তু ম্যাচ করবে কার সাথে? অবজেক্টের যে পাসওয়ার্ড ফিল্ড আছে, কোন অবজেক্টের? যে আইডি, হ্যাঁ, অবজেক্ট আইডি তো একটা ফিল্ড। কোন ক্লাসের ফিল্ড? ইউজার ক্লাসের ফিল্ড। তাহলে ইউজার ক্লাসের অবজেক্ট গুলো সে ডাটাবেস থেকে লুপের মধ্যে একটা একটা করে রিড করবে, রিড করে গেটার দিয়ে, ওই গেটারও লাগবে না, এটা তো এই ক্লাসেরই ফিল্ড, হ্যাঁ, বা গেটার দিয়ে করলো, তাহলে সে ওই ক্লাসের আইডির সাথে এই প্যারামিটার গিভেন আইডি কে ম্যাচ করবে। যদি ম্যাচ করে তাহলে সে আবার পাসওয়ার্ডটা নেবে, নিয়ে সেটার সাথে এটা ম্যাচ করবে। যদি ম্যাচ করে তাহলে দিস ইজ দ্য অবজেক্ট, আর যদি ম্যাচ না করে ইট উইল মুভ টু দ্য নেক্সট অবজেক্ট ইন দ্য ডাটাবেস। তাহলে এইভাবে সে ডাটাবেস থেকে অবজেক্টগুলো যতক্ষণ না পাবে অথবা ফুললি এক্সস্টেড, তাহলে সে হয় পাবে অথবা পাবে না। তো যদি অবজেক্টটা পায় তাহলে সে ভেরিফিকেশন সাকসেসফুল, অবজেক্ট না পেলে ভেরিফিকেশন ফেইল, ইউজার ডাজ নট এক্সিস্ট অথবা ইউজারনেম পাসওয়ার্ড ইনকারেক্ট। স্যার এভাবে সবগুলো অবজেক্টের থ্রু যাওয়া থেকে আমি যদি আইডি দিয়ে ইউজারের ওই অবজেক্টটা যদি বের করে, অবজেক্ট কিভাবে বের করবেন? আপনার ডাটাবেজে 5 লাখ অবজেক্ট আছে, আপনি একটা সার্চ, তো সার্চ করতে হলে তো আপনাকে কিভাবে সার্চ করবেন? প্রত্যেকটা যে এটা হচ্ছে একটা খুব জেনারেলাইজ স্টেটমেন্ট, আসলে প্রত্যেকটাতে যেতে হয় না, কারণ এখানে বাইনারি সার্চ করা হয়, এবং বাইনারি সার্চ করতে হলে আপনার একটা প্রাইমারি ফিল্ড দিয়ে ইন্ডেক্সিং করা থাকে। ইন্ডেক্সিং করা না থাকলে আপনি বাইনারি সার্চ করতে পারবেন না, কারণ সর্টেড থাকতে হবে, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাপ্লাই বাইনারি সার্চ। ওকে, তো পুরো অবজেক্ট সর্ট করা হয় না, অবজেক্ট যে সিকোয়েন্সে ঢোকে ওই সিকোয়েন্সে ডাটাবেজে অ্যাড হতে থাকে, কিন্তু ওর একটা পার্টিকুলার ফিল্ড যেমন আইডি, এইটাকে ইন্ডেক্স করা হয় আগে। তো ইন্ডেক্সটাকে সার্চ করে, ইন্ডেক্সটাকে বাইনারি সার্চ করলে আপনি লগ ইন টাইমে এটা পাবেন অথবা পাবেন না। তো তখন পেলে পরে ওই ম্যাপিং এর ম্যাপ, ওই যে তখন ওই যে ম্যাপ ইউজ করা হয়, হ্যাশ ম্যাপ, এগুলো ইউজ করছেন না ডাটা স্ট্রাকচারে? ছিল না, কিন্তু এগুলো আপনাদের না সবকিছু শেখানো হবে না, সময় নাই, কিন্তু আপনাকে এগুলো শিখতে হবে। হিপিফাই শিখছেন? হিপিফাই পারেন? হ্যাঁ, তাহলে এই যে হ্যাশ ম্যাপ, হ্যাশ তারপরে ম্যাপ, এগুলো মানে এগুলো এখানে কি ভ্যালু পেয়ার থাকে। হ্যাঁ, তো ইন্ডেক্সিং ওইভাবে কাজ করে, কারণ আমার বিলিয়নস অফ রেকর্ড, এইটা সবসময় তো সর্টেড রাখা সম্ভব না, কারণ প্রতিনিয়ত নতুন রেকর্ড অ্যাড হচ্ছে, প্রতিনিয়ত রেকর্ড বের হয়ে যাচ্ছে, এডিট হচ্ছে। তাহলে আমি অলওয়েজ যদি সর্টেড অবস্থায় রাখতে চাই তাহলে এটা খাজনার থেকে বাজনা বেশি হবে, ইট উইল ক্রিয়েট ট্রিমেন্ডাস বটলনেক। সো ইউ ক্যানট কিপ ইউর হেভি রেকর্ডস অলওয়েজ সর্টেড, বাট রাদার ইউ পিক এ ইউনিক ফিল্ড and create an index and keep that index at sorted position. Okay, তো অত ডিটেলস আমরা গেলাম না, আমরা বলছি যে ভেরিফাই লগইন ডাটাবেস থেকে অবজেক্ট গুলো নিয়ে সে কম্পেয়ার করে দেখবে যে অবজেক্টের ফিল্ডের সাথে প্যারামিটার ম্যাচ করে কিনা।
কোনোটার সাথে যদি ম্যাচ করে তাহলে পাওয়া গেল, আর যদি কোনোটার সাথেই ম্যাচ না করে তাহলে ফেল। এটাই তো এই মেথডের কাজ। ওকে, তাহলে এই মেথডের রিটার্ন টাইপ কি হওয়া উচিত? সে অন অ্যাকশন কি রিটার্ন করবে? আচ্ছা, ট্রু ফলস রিটার্ন করা যায়, গুড। তাহলে বুলিয়ান, তাহলে ধরেন আমি অন অ্যাকশন, আমি এটা কল করার পরে আমাকে বললো ট্রু, তাইলে আমি এখন কি করব? আমি অন অ্যাকশন ওই ইন্টারফেসটাকে লোড করে দিন, ড্যাশবোর্ডটাকে লোড করব, লোড করে দিন, আর যদি ফলস আসে একটা ফেল একটা ফেলের মেসেজ তাহলে একটা এরর মেসেজ পপ করে বলবো যে পাওয়া যায় নাই বা এই আইডি অর পাসওয়ার্ড ইনকারেক্ট। ওকে, পেলে আমি ড্যাশবোর্ডে যাব। কার ড্যাশবোর্ডে যাব? মানে সেটা কি স্টুডেন্ট ড্যাশবোর্ড না ফ্যাকাল্টি ড্যাশবোর্ড না অ্যাকাউন্টেন্ট ড্যাশবোর্ড? কি করে জানবো? আই অনলি গট ট্রু। যে ফরম্যাটটা আছে আইডির ফরম্যাট দিয়ে 4 ডিজিট যদি হয়, এটা ফ্যাকাল্টি হতে পারে, অ্যাকাউন্টেন্টও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। তার মানে ও ট্রু ফলস রিটার্ন না করে বেস্ট অপশন হলো অবজেক্টটাই রিটার্ন করে দেওয়া। তাইলে যে অবজেক্টটা পেলো সেটা যদি স্টুডেন্ট অবজেক্ট হয় তাহলে আমি স্টুডেন্ট ড্যাশবোর্ডে যাব, সেটা যদি ফ্যাকাল্টি অবজেক্ট হয় ফ্যাকাল্টি ড্যাশবোর্ডে যাব। স্টুডেন্ট অবজেক্ট রিটার্ন না করলেও চলে, কারণ আমার আইডি 7 ডিজিট, ওইটা আমি ধরে নিতে পারি, কিন্তু 4 ডিজিটে তো ভ্যারিয়েশন আছে। কিন্তু রিটার্ন করলে তো সবার জন্যই করতে হবে, তাহলে সেই স্টুডেন্ট অবজেক্টও রিটার্ন করবে। সো অ্যাকর্ডিংলি আই ক্যান সুইচ টু দ্য ড্যাশবোর্ড। তাহলে আমরা যদি এখন দেখি এখানে আগে আগে বলেন যে অন অ্যাকশন যেটাকে কল করবে, অন অ্যাকশনের মধ্যে যে ভেরিফাই লগইনটা কল হবে, হু উইল বি দ্য ক্লায়েন্ট? এখন খেয়াল করেন, এখানে দেখেন অন অ্যাকশন উইল কল দ্য ভেরিফাই লগইন, তাহলে তাকে ক্লায়েন্ট বলতে হবে। সেটা কি অবজেক্ট হবে না ক্লাস হবে? মানে স্ট্যাটিক না নন স্ট্যাটিক? অবজেক্ট যদি ক্লায়েন্ট হয় তাহলে নন স্ট্যাটিক, আর ক্লাস যদি ক্লায়েন্ট হয় তাহলে স্ট্যাটিক। কোনটা হওয়া উচিত? কেন লাগতেছে না? না না, বাটন অবজেক্টের কাজ না থাকুক, বাটনের অন অ্যাকশন থেকে যখন ভেরিফাই লগইনকে কল করা হবে, ভেরিফাই লগইনের ক্লায়েন্ট অবজেক্ট লাগবে কিনা, বাটন নিয়ে এখানে কোনো কথা হচ্ছে না। আমি কি জানি, বলেন আমাকে যে অবজেক্ট হবে কিনা ক্লায়েন্ট। ওকে, অবজেক্ট হইলে তো এই অন অ্যাকশনের কাছে অবজেক্ট থাকতে হবে। সেই অবজেক্ট কোথায়? অবজেক্ট পাবেন ভেরিফিকেশন সাকসেসফুল হলে, ভেরিফিকেশন ফেল করলে তো আপনি অবজেক্ট পাবেন না। তাহলে অবজেক্ট উইল বি অ্যাভেলেবল, ভ্যালিড অবজেক্ট, আই এম টকিং এগেইন নট ফেক অবজেক্ট, ভ্যালিড অবজেক্ট উইল বি অ্যাভেলেবল অনলি ইফ দ্য ভেরিফিকেশন ইজ সাকসেসফুল। তাহলে ভেরিফাই লগইন আমাকে এই অন অ্যাকশনকে একটা অবজেক্ট দিতে পারবে, কিন্তু ভেরিফাই লগইন এক্সিকিউশনের আগে তো কোনো অবজেক্ট আসার সুযোগ নাই, ভ্যালিড অবজেক্ট। তো তাহলে অন অ্যাকশন যখন ভেরিফাই লগইনকে কল করবে, অ্যাট দ্যাট মোমেন্ট দেয়ার ইজ নো ভ্যালিড অবজেক্ট অ্যাভেলেবল। তাহলে এটা যদি নন স্ট্যাটিক হয় তাকে ফেক অবজেক্ট ইউজ করতে হবে, হুইচ ইজ পয়েন্টলেস, কারণ এই মেথড কাজ করে প্যারামিটার নিয়ে। ভেরিফাই লগইনের ক্লায়েন্ট আপনি যে অন অ্যাকশন থেকে একটা লোকাল অবজেক্ট বানায় দিলেন, ওই অবজেক্টের কোনো ইউজই নাই। ডাটাবেস থেকে যে অবজেক্টগুলো রিড করবে ওগুলোর ইউজ আছে কম্প্যারিজনের জন্য। তাহলে ভেরিফাই লগইনের যে ক্লায়েন্ট, সেটা যদি অবজেক্ট হয়ও, সেই অবজেক্টের কোনো রোল নাই ইন দ্য ভেরিফিকেশন প্রসেস। কারণ এই আমি আপনাকে দেখাই কোডটা, তাহলে বুঝতে পারবেন। আমরা আরেকটা সেকশনের সুডো কোডটা লিখেছি, এই যে ইউজার ক্লাস। তো ধরেন এরকম আমার প্রাইভেট ফিল্ড আছে অনেকগুলো, আমি যদি বুলিয়ান দিতাম ভেরিফাই লগইন, তাহলে কি করতো, সে ধরনের একটা অ্যান ইউজার নামে একটা ইউজার অবজেক্ট নিত যেটা ইনিশিয়ালি নাল। এখন যদি সে ভেরিফিকেশন সাকসেসফুল হয়, অ্যান ইউজার উইল রিপ্রেজেন্ট অ্যান অবজেক্ট, কারণ এটা একটা হ্যান্ডেল, তাহলে যে কোনো ইনস্ট্যান্সকে সে রিপ্রেজেন্ট করতে পারে। এখানে নিউ হবে না, এখানে ডাটাবেস থেকে যে অবজেক্টটা পাওয়া যাবে সেটাকে সে রিপ্রেজেন্ট করবে। আর যদি পাওয়া না যায় তাহলে তো এটা অলরেডি নাল আছেই। তাহলে আপনি যখন অ্যান ইউজার রিটার্ন করবেন, বুলিয়ান হইলে হয় এটা ট্রু হবে অথবা ফলস হবে। আর কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেম হইলো যে আপনি কার ড্যাশবোর্ডে যাবেন এটা বোঝা মুশকিল। তো যদি আপনি এখানে বুলিয়ানে দিতেন ইজ ফাউন্ড,
ইউ ডট ভেরিফাই লগইন। দেখেন এখন ইউ তো একটা ফেক অবজেক্ট, এটা এইখানে এইমাত্র তৈরি করা হলো এই বাটনের মধ্যে, বাটনের অন অ্যাকশনে এই অবজেক্টটা তৈরি করা হলো। এই দিস ইজ নট এ লেজিটিমেট অবজেক্ট যেটা আমার ডাটাবেজে আছে। তাহলে এইটার কোনো ফিল্ড তো আসলে এই প্রসেসে কাজেই লাগবে না, বরং ভেরিফাই লগইন ডাটাবেস থেকে যে অবজেক্টগুলো 1 বাই 1 পিক করবে সেগুলো ভ্যালিড অবজেক্ট, তার আইডি পাসওয়ার্ডের সাথে প্যারামিটার ম্যাচ হবে। তাহলে এই ইউ এর রোলটা কি এখানে? নাথিং। এখন তারপরে আপনাকে একটা ফেক অবজেক্ট বানাইতে হইলো কেন? কারণ আপনি বলছেন এটা নন স্ট্যাটিক মেথড, সেই কারণে। তাহলে বেটার হলো যে আপনি এটাকে স্ট্যাটিক করবেন। আচ্ছা, তাহলে এটা একটা প্রবলেম। আরেকটা প্রবলেম হলো যে আপনি যদি বুলিয়ান রিটার্ন করেন, তাহলে তো ইজ ফাউন্ড যদি ট্রু হয় তাহলে সুইচ টু ড্যাশবোর্ড, কিন্তু কার ড্যাশবোর্ড এটা আপনি জানেন না, এলসে না হয় আপনি পপ। তাহলে বেটার হচ্ছে যে আমার রিটার্ন টাইপ বুলিয়ান না হয় ইউজার যদি হতে পারে, তাহলে আমি বলতে পারি যে ইউজার একটা ফাউন্ড ইউজার হ্যান্ডেল ইকুয়াল টু ইউজার ডট ভেরিফাই লগইন। তাইলে এখন ভেরিফাই লগইন কল করার জন্য আমার একটা ফেক অবজেক্ট ক্রিয়েটও করতে হচ্ছে না। এখন ভেরিফাই লগইন আমাকে নাল রিটার্ন করবে যদি অবজেক্ট পাওয়া না যায়, আর পাওয়া গেলে সেই অবজেক্টটাই রিটার্ন করবে যেটা আমি ফাউন্ড ইউজারের মধ্যে পাবো। দ্যাট ইজ হোয়াট দ্য সুডো কোড ইজ, যে আমি নাল ধরে রাখলাম একটা হ্যান্ডেল, রিটার্ন টাইপ যদি ক্লাস হয় তাহলে আপনি অবজেক্ট রিটার্ন করার কথা, বাট অবজেক্ট অলসো ক্যান বি নাল ক্লাস হ্যান্ডেল, সো আপনি নালও রিটার্ন করতে পারেন। ওকে, সো অ্যাজ ইফ আপনি একটা এমটি হ্যান্ডেল রিটার্ন করলেন। সো রিটার্ন টাইপ যেহেতু ইউজার, এখানে বুলিয়ান রিটার্ন করা যাবে না, নাল করা যাবে, অথবা একটা ভ্যালিড অবজেক্টই রিটার্ন করা যাবে। তো আমার যদি পাওয়া যায় তাহলে অ্যান ইউজার উইল বি রিপ্লেসড বাই এ ইনস্ট্যান্স, আর আদারওয়াইজ সেটা তো নাল করাই আছে। তাহলে আপনি এখন এখানে দেখবেন যে আমার এই কমেন্টেড পার্টে না গিয়ে আমি যদি এটাতে যাই, এখন যদি আমি বলি যে হ্যাঁ ফাউন্ড ইউজার নট ইকুয়াল টু নাল, তার মানে পাওয়া গেছে। আর যদি ফাউন্ড ইউজার নাল হয় তাহলে তো আপনি বলবেন যে ভেরিফিকেশন ফেইলড। তাহলে এটা যদি এখন নাল হয়, এখন আপনি বলবেন যে ফাউন্ড ইউজার যদি ইনস্ট্যান্স অফ স্টুডেন্ট হয় সুইচ টু ড্যাশবোর্ড স্টুডেন্ট, ফাউন্ড ইউজার যদি ইনস্ট্যান্স অফ ফ্যাকাল্টি হয় সুইচ টু ড্যাশবোর্ড অফ ফ্যাকাল্টি, এন্ড সো অন। ওকে, তাইলে এটা দেখেন একটা ভেরি প্র্যাকটিক্যাল সিনারিও যেখানে ইট মোটিভেটস ইউ টু ক্রিয়েট ভেরিফাই লগইন অ্যাজ এ স্ট্যাটিক মেথড। এখানে স্ট্যাটিক মেথড হিসাবে তৈরি করাটাই আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এখন নন স্ট্যাটিক হইলে কি এটা কাজ করবে না? করবে। তখন আপনাকে এই যেরকম একটা ফেক অবজেক্ট বানায় সেটা দিয়ে কল করতে হবে, কিন্তু এই অবজেক্টের কোনো রোল এই মেথডের এক্সিকিউশনে নাই। তো তাহলে আপনি একটা মেমোরিতে ইনস্ট্যান্স ক্রিয়েট করলেন, আবার তার কনস্ট্রাক্টর এক্সিকিউট করালেন খামাখা। সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ বেটার টু ইমপ্লিমেন্ট অ্যাজ এ স্ট্যাটিক। হ্যাঁ, রিটার্ন টাইপ তো আপনাকে বুলিয়ানের জায়গায় অবজেক্ট রিটার্ন করাটা আপনার জন্য বেটার অ্যাপ্রোচ, যে আপনি আফটার ভেরিফিকেশন সাকসেসফুল হাউ ইউ প্রসিড সেটা আপনাকে বেটার হেল্প করবে যদি আপনি অবজেক্টটা রিটার্ন করেন। কিন্তু সেই আর্গুমেন্টে আমি যাচ্ছিই না, আমি বলতেছি যে স্ট্যাটিক করবো না নন স্ট্যাটিক করবো। তো নন স্ট্যাটিক অ্যাজ ওয়েল অ্যাজ আপনি একটা বুলিয়ানের জায়গায় অবজেক্ট রিটার্ন করলে সেটা আপনার জন্য বুলেট প্রুফ একটা অ্যাপ্রোচ হচ্ছে। সো এইভাবে এখন আপনারা যদি ইউজ কেস গুলো চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে কোথায় একটা মেথডকে স্ট্যাটিক করতে হবে। ওকে, তাহলে আমাদের এই আলোচনা কমপ্লিট। নেক্সট, জি করবেন না। এখন মনে করেন যে আপনার ফর এক্সাম্পল স্টুডেন্ট ক্লাসের যে মেথডস গুলো থাকবে সেগুলোর মধ্যে কোনগুলো স্ট্যাটিক হবে না? যেই মেথড গুলো আপনার ইনস্ট্যান্স স্পেসিফিক ডাটা নিয়ে কাজ করবে তারা তো চাইলেও স্ট্যাটিক হতে পারবে না। যেমন পে বিল, ইট ক্যানট বি স্ট্যাটিক, কারণ ওখানে আপনার আইডি ইউজ করতে হবে হুইচ ইজ নন স্ট্যাটিক ফিল্ড। তাহলে পে বিলের ক্লায়েন্ট একটা অবজেক্টিভ হতে হবে। রেজিস্টার কোর্স, রেজিস্টার কোর্সে আপনার আইডি ইউজ হবে। তাহলে আপনি যে আপনার যে গোলস যেখানে আপনার পার্সোনাল ডাটা ইউজ হচ্ছে সেখানে নন স্ট্যাটিক হতে হবে, কারণ আপনার পার্সোনাল ফিল্ড গুলো যদি নন স্ট্যাটিক হয়, মোস্ট কেসেস তাই হবে। দুই একটা স্ট্যাটিক থাকলেও সেটাও সে অ্যাক্সেস করতে পারবে, কিন্তু যেহেতু নন স্ট্যাটিক ফিল্ডও তাকে ইউজ করতে হবে তাহলে অবশ্যই মেথডটা নন স্ট্যাটিক হতে হবে। স্ট্যাটিক মেথড আপনি তখনই করতে পারবেন যে ঠিক আছে আপনার ভ্যালিড অবজেক্ট নাই, কিন্তু অবজেক্টের
নন স্ট্যাটিক ফিল্ড এই মেথডকে ইউজ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও এটাই করতে পারবেন না, বুঝতে পেরেছেন? নন স্ট্যাটিক স্ট্যাটিক করতে পারবেন না। এক সেকেন্ড, হ্যালো, আসসালামু আলাইকুম। এনিওয়ে, তো তাহলে এটা হয়ে গেল। এখন আসেন র্যাপার ক্লাস। নাও হোয়াট ডু ইউ মিন বাই র্যাপার ক্লাস? র্যাপার ক্লাস মিনস the class equivalent of your primitives. Okay, তাহলে আমরা যে প্রিমিটিভ ইউজ করি int int, ওকে, ছোট হাতের float float, they just represent memory for the data, they don't have any functionality. আচ্ছা, ঠিক আছে, প্রিমিটিভ তো প্রিমিটিভ, ফাংশনালিটি না হয় আমার নাই লাগবে। But the problem is many library class and methods are created as a generic method, means it can receive any type of parameter. So if I say I have a method which has one parameter, in general, what can I send to that method? Caller method যখন কল করবে তখন সে কি পাঠাতে পারে? Depends on the parameter type. প্যারামিটার টাইপ যদি ইন্ট হয় তাহলে আমি কল করার সময় একটা ইন্টিজার পাঠাতে পারি। প্যারামিটার টাইপ যদি স্ট্রিং হয় তাহলে কল করার সময় আমি স্ট্রিং পাঠাতে পারি, একটা পার্টিকুলার টাইপ পাঠাতে পারি। এখন আমি যদি অনেক ধরনের ডাটা পাঠাতে চাই ওই ওয়ান প্যারামিটারেই, কখনো ইন্টিজার, কখনো ফ্লোট, কখনো স্ট্রিং, তাহলে কি করতে হবে? হোয়াট ইজ দ্য সলিউশন? ওভারলোড করতে হবে। এটা আপনি করতে পারেন। অ্যানাদার বেটার অ্যাপ্রোচ হচ্ছে জেনেরিক প্যারামিটার ইউজ করা। তার মানে the parameter type is generic, it can accept anything you send. Okay, so it's very powerful thing, it gives you a lot of flexibility. তো তাহলে আমার যদি জেনেরিক, এবং লাইব্রেরির অনেক ক্লাস মেথড অ্যাকচুয়ালি জেনেরিক, স্পেশালি দ্য ক্লাসেস দ্যাট রিপ্রেজেন্ট ডেটা স্ট্রাকচার। আপনি বলছেন যে স্ট্যাক ইজ এ ক্লাস, ওকে, তাহলে স্ট্যাকে আপনি কি পুশ করবেন? Did you implement stack in Python? What you could push? Integer? লিস্ট রাখা যায় না, রাখা যায় না। আপনি কোনটা ইমপ্লিমেন্ট করছেন? আপনি যে স্ট্যাক ক্লাসটা তৈরি করছেন সেইটা কি কি ইনসার্ট করার জন্য, কি পুশ করার জন্য? ইন্টিজার। ওকে, তাহলে আপনি যে কোডটা লিখছেন ওখানে ইন্টিজার ইন্টিজার লিস্ট অথবা ইন্টিজার অ্যারে ব্যবহার করছেন। তা আপনি চাইলেও কি ওই স্ট্যাকে স্ট্রিং রাখতে পারবেন? না, ওই কোডটাতে, ওই যে স্ট্যাক ক্লাস আপনি বললেন যে এটা একটা ইন্টিজার অ্যারে, এখানে পুশ হবে, অথবা কিউ ক্লাস, এখানে এনকিউ হবে, এখান থেকে ডিকিউ হবে। তা আপনি বলতেছেন এই কিউ এর ভেতরে আপনি একটা অ্যারে রাখছেন, ইন্টিজার অ্যারে, তাহলে ইন্টিজারই তো শুধু ওখানে এনকিউ করা যাবে। কি এই ক্লাসের মধ্যে এসব গেম দেখেন কেন? আপনি অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান বাইরে, এগুলো করেন কেন? সরি দিয়ে কি করবো? আপনার সরি আমার কোনো কাজে লাগবে না। ডোন্ট গিভ মি সরি, নোবডি। আমাকে পুরো সেমিস্টারে কোনো সরি দেওয়ার দরকার নেই। ওকে, আপনি আপনার পার্টটা ঠিক মতো করেন, গেট দ্য গুড গ্রেড। তো সরি সালাম হ্যাজ জিরো ইম্প্যাক্ট অন ইউর গ্রেড। আপনি যা আর্ন করবেন তাই পাবেন। ওকে, 0 সালাম দিলেও আপনি এই পাবেন, 1 কোটি সালাম দিলেও আপনি ফেল করতে পারেন। সেগুলো নিয়ে মাথায় ঘামাবেন না। আর কেক কাটা তো চিন্তাই করবেন না, নেভার এভার। আচ্ছা, তো এই সমস্ত এই লাইব্রেরি ক্লাসের মেথডস গুলো যেগুলো জেনেরিক প্যারামিটার অ্যাকসেপ্ট করে, বা আমার অ্যারেটা যদি জেনেরিক হয় যে আমি যে কোনো কিছুই ওখানে রাখতে পারি, সেই ক্ষেত্রে দ্যাট যে কোনো কিছু হ্যাজ টু বি অ্যান অবজেক্ট, ইট ক্যানট বি প্রিমিটিভ। তো তখন আমার প্রিমিটিভের জন্য যদি আমি ওই মেথডগুলো ইউজ করতে চাই প্রিমিটিভ পাঠানোর জন্য, তাহলে প্রিমিটিভকে আমি প্রিমিটিভ হিসেবে পাঠাতে পারবো না, তার ক্লাস ইকুইভ্যালেন্ট, অবজেক্ট ইকুইভ্যালেন্ট হিসেবে পাঠাতে হবে। And that is why the wrapper classes are created. So wrapper class is the class equivalent for the primitives. তাহলে আমরা যদি একটু এখানে সার্চ করি, তাহলে দেখেন
the class equivalent of primitive is a wrapper class. তাহলে এগুলো হচ্ছে আমার প্রিমিটিভ, সব ছোট হাতের, আর তার ক্লাস ইকুইভ্যালেন্ট এগুলো সব ক্যাপিটাল লেটার। তো নেমস আর আইডেন্টিক্যাল এক্সেপ্ট ইন্টেরটা ফুল ইন্টিজার, বাকিগুলো একই আছে। সো দিস আর অ্যাকচুয়ালি ক্লাস। তাহলে যে আপনি ইন্টিজার ইউজ করছেন, দ্যাটস এ ক্লাস, এন্ড দ্যাট ইজ ওয়াই ডট পারসিং ডট টু স্ট্রিং অ্যাজ মেথড। তো তাহলে র্যাপার ক্লাসের সুবিধা হলো এটা তৈরি করা হয়েছে প্রিমিটিভসকে যাতে অবজেক্ট হিসেবে ট্রিট করা যায়, সেই কারণে। তারপরে বলা হলো যে ঠিক আছে, ক্লাস যখন বানানোই হচ্ছে অবজেক্ট হিসেবে ট্রিট করার জন্য, why don't we put some useful methods, and that's why wrapper class comes with some useful methods for manipulating that particular primitive type. এই হচ্ছে wrapper class। প্রিমিটিভেরই তো ক্লাস ইকুইভ্যালেন্ট হবে। তো ক্লাসের তো আপনি আলাদা করে ক্লাস ইকুইভ্যালেন্ট কিভাবে? আপনি যদি ক্লাস বানানি, অলরেডি আপনি একটা ক্লাস বানিয়েছেন বা লাইব্রেরিতে আছে, সেটার আবার নতুন করে তো র্যাপার, ওটাকে আবার র্যাপ করবেন কেন? ওটা তো অলরেডি ক্লাস। তাহলে প্রিমিটিভকে একটা ক্লাসের মধ্যে র্যাপ করে ফেলতেছেন, দ্যাটস হোয়াই দে কল র্যাপার ক্লাস উইথ ইম্পর্টেন্ট মেথডস, সো দ্যাট নাও ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রিট ইউর প্রিমিটিভ অ্যাজ অবজেক্টস। তাহলে এইটার আমরা এক্সাম্পল যদি দেখতে চাই, আমরা প্রবাবলি উই হ্যাভ সিন লাস্ট ক্লাস or not, I don't remember, but okay, anyway, আমরা আবার একটু দেখি। না, এই যে এখানে x কি প্রিমিটিভ, but what is y? wrapper object, integer object। তাহলে দেখেন, আমার একটা প্রিমিটিভে আমি যেভাবে ভ্যালু রাখি, wrapper object সেইভাবে আমি প্রিমিটিভ ভ্যালু রাখতে পারি। বা আপনি এটা বলতে পারতেন y equal to x, that is also absolutely fine, কিন্তু x হচ্ছে প্রিমিটিভ, y হচ্ছে তার অবজেক্ট ইকুইভ্যালেন্ট। এখন আপনি যদি x কে স্ট্রিং এ কনভার্ট করতে চান, x ইজ নট অ্যান অবজেক্ট, তাহলে এটাকে প্যারামিটার হিসেবে দিয়ে আপনাকে স্ট্যাটিক ভার্সন ইউজ করতে হবে। কিন্তু y কে যদি আপনি স্ট্রিং এ কনভার্ট করতে চান, y ইজ অ্যান অবজেক্ট, তাহলে সে ক্লায়েন্টকে সেই স্ট্রিং এ কনভার্ট করবে, প্যারামিটার দরকার নাই। অবশ্যই 0 প্যারামিটার 1 প্যারামিটার, সেটা স্ট্যাটিক মিক্স হতে পারে, যে আপনার তিনটা ইমপ্লিমেন্টেশন আছে ওভারলোডের, তিনটারই প্যারামিটার লিস্ট আলাদা। এখন তিনটাই নন স্ট্যাটিক হইতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ ওভারলোডিং কোয়ালিফাই করার জন্য প্যারামিটার লিস্ট আলাদা হলেই হলো। এখন ওভারলোডেড ভার্সন গুলো সবাই স্ট্যাটিক না সবাই নন স্ট্যাটিক, নাকি কেউ স্ট্যাটিক কেউ নন স্ট্যাটিক, ইট ডাজন্ট ম্যাটার টু কোয়ালিফাই টু ওভারলোড। মেক সেন্স? কি এটা আপলোড করে দিচ্ছি এখন। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা বুঝতে পারলাম র্যাপার ক্লাসটা কি জিনিস। তাহলে র্যাপার ক্লাস নিয়ে এর বেশি কিছু আর দরকার নাই। এখন আপনারা যদি স্পেসিফিক্যালি জানতে চান কোন র্যাপার ক্লাসে কি মেথড আছে, এই লেভেলের স্পুন ফিডিং তো আমি এখানে করতে পারবো না, ওটা আপনারা ঢুকে দেখবেন। যেমন একটা র্যাপার ক্লাসের নাম বলেন দেখে। লং, ঠিক আছে, লং আর ইন্টিজার তো কাছাকাছি, ধরেন আপনি ডাবল ধরেন, ঠিক আছে, বা ফ্লোট ধরেন, বুলিয়ান ধরতে পারেন, ঠিক আছে, যে কোনো একটা, ওগুলো আপনারা দেখে নিয়েন সব। তাহলে আমি যদি এখন বলি যে ফ্লোট ক্লাস, তাহলে ওরাকেলের ডকুমেন্টেশনে ঢুকে এই যে র্যাপার ক্লাস চলে আসলো। তাহলে এই যে আপনি ফিল্ড সামারি, কনস্ট্রাক্টর সামারি, মেথড সামারি, তাহলে মেথড সামারিতে যদি যান, এই হোয়াট ইজ দ্য বাইট ভ্যালু অফ দিস ফ্লোট, কম্পেয়ারিং ওয়ান ফ্লোট উইথ অ্যানাদার ফ্লোট, এটা স্ট্যাটিক, মানে দুইটা প্রিমিটিভ ফ্লোটকে আপনি কম্পেয়ার করতে পারেন যে সমান কি, হ্যাঁ, ভেরিয়েবল। আচ্ছা, এইটাকে আপনি আরেকটা ফ্লোটের সাথে কম্পেয়ার করতে পারেন ক্লায়েন্টকে, এই জন্য এটা নন স্ট্যাটিক। তা একটা ফ্লোট অবজেক্ট আছে, র্যাপার অবজেক্ট, সেইটাকে আপনি একটা প্রিমিটিভ ফ্লোটের সাথে কম্পেয়ার করতেছেন, ওকে। তো কি রিটার্ন করবে? তো রিটার্ন করবে, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আবার দেখতে পাবেন যে কি এই ইন্টিজারটা কি মিন করে, ওকে। তাহলে রিটার্ন কি মিন করে, দ্য ভ্যালু 0 যদি ওকে নিউমেরিক্যালি ইকুয়াল হয়, আর না হলে 1, ওকে। তাহলে এই ডকুমেন্টেশনে গেলে আপনি একটা ক্লাসের ডিটেইলস পেয়ে যাবেন, ওকে। ফ্লোট টু ইন্ট বাইটস, ইন্ট বিটস, ওকে। ফ্লোট ভ্যালুটা দিবে, মানে অবজেক্টকে আপনি এখন প্রিমিটিভে নিয়ে নিচ্ছেন, অবজেক্টটাকেই, ওকে, ক্লায়েন্টকে। হ্যাশ কোড কি হবে, ওকে।
তো এই যে ইন্ট ভ্যালু কি হবে, অর্থাৎ সে ট্রাঙ্ক করে রাউন্ড, মানে ওই ট্রাঙ্ক, রাউন্ড না ট্রাঙ্ক করবে, ফ্র্যাকশন বাদ দিয়ে ইন্টিজার ভ্যালু কি হবে, ওকে, ইজ ফাইনাইট কিনা, ওকে, তাহলে সে ট্রু বা ফলস রিটার্ন করবে, মানে ফাইনাইট ফ্লোটিং পয়েন্ট ভ্যালু কিনা, ওকে। আচ্ছা, তারপরে ইজ ইনফাইনাইট কিনা, ফ্লোট ইনফাইনাইটও হতে পারে, তাই না? তো আপনি যদি ওই যে পাই, পাই ইজ এন ইনফাইনাইট ফ্লোট, তাই না? পাই কি ফাইনাইট না ইনফাইনাইট? শেষ হবে না কখনো, ইনফাইনাইট। তো সে বলবে আপনার এই পার্টিকুলার ফ্লোটটা ফাইনাইট না ইনফাইনাইট, এগুলো আপনি টেস্ট করতে পারেন। সো অল দ্য ইউজফুল মেথডস আর দেয়ার, ইউ ক্যান এক্সপ্লোর আউট অফ কিউরিওসিটি হোয়াট ইজ দেয়ার। ক্লাসে এত ডিটেলস তো করানো সম্ভব না, জাস্ট উই গট দ্য আইডিয়া এন্ড এক্সপ্লোর ইয়োরসেলফ, ওকে। এটাই আপনাকে, এইভাবে আপনাকে মানে নিজেকে ডেভেলপ করতে হবে, ওকে, লার্নিং কার্ভটা। তো ইত্যাদি ইত্যাদি এরকম দেখেন প্রচুর মেথড আছে, ওকে। আচ্ছা, স্যার জাভাতে কি স্যার আপনি স্ট্রিং দিয়েও এটাকে, হ্যাঁ জাভাতে স্যার ইন্টিজারটাকে এটা ট্রাঙ্কেট করে দেয়, মানে সিলিং বা ফ্লোরিং সেটা আপনাকে দেখতে হবে, সেটা আপনাকে ইন্টিজার ক্লাসিকে দেখতে হবে যে ওটাকে, ইন্টিজারকে তো আর আপনি সিলিং ফ্লোর করতে পারবেন না, ফ্লোটকে পারেন, ফ্র্যাকশনকে পারেন। তো সেইটা কি আছে এখানে, সেই মেথড কি এখানে আছে? নাই, তাই না? তাহলে এক্সেল এর মতো যদি আপনি এরকম একটা মেথড বানাতে চান, ক্যান ইউ অ্যাড এ মেথড টু দ্য লাইব্রেরি ক্লাস? Can you touch library class? Can you modify library class? Directly no, but indirectly you can. Okay? তো তখন আপনি লাইব্রেরি ক্লাসকে এক্সটেন্ড করে একটা কাস্টম ক্লাস, মানে লাইব্রেরি ক্লাসের এক্সটেনশন হিসাবে আপনি একটা অ্যাডিশনাল মেথড অ্যাড করতে পারেন। যে ঠিক আছে, সিলিং ফ্লোর মেথড দুইটা আমি দিলাম, লাইব্রেরিতে এগুলো আছে, আমি এখন আরো দুইটা অ্যাড করতে চাই, আমার দরকার, সেগুলো আমরা এক্সপ্লোর করব। কিন্তু সেগুলো এক্সপ্লোর করতে হলে উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ ইনহেরিটেন্স ফার্স্ট, ওকে। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় থাকি, তাহলে রেফার ক্লাস আমরা বুঝতে পারলাম, ওকে। নেক্সট হচ্ছে জেনেরিক ক্লাস। জেনেরিক ক্লাসে যাওয়ার আগে আমরা বলবো যে হোয়াট ইজ কালেকশন ক্লাস। হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ইজ কালেকশন ক্লাস? ডেটাটাকে কালেক্ট করে The class whose object represent a collection. For example, array, list, stack, queue, tree, graph, অর্থাৎ data structures. So all the data structures is what? The way it represent data set. So all the data structures are collection class, including the basic collection array, vector, list, okay, set, etc. তা এখন এই কালেকশন ক্লাসগুলোর কোনো ফিল্ড অথবা কোনো মেথডের প্যারামিটার অথবা কোনো মেথডের রিটার্ন টাইপ যদি জেনেরিক টাইপ হয়, তাহলে ক্লাসটাই জেনেরিক ক্লাস হয়ে যায়। Now we are almost in a position to explore the generic classes of the library. আমরা লাইব্রেরি থেকে এখন পর্যন্ত কোনো জেনেরিক ক্লাস ইউজ করি নাই, কিন্তু এক্সটেন্সিভলি আমাদের করতে হবে, ওকে। এখন জেনেরিক ক্লাস কিভাবে কাজ করে এটা যদি এখন আপনাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ও আমি ইউটিউব থাম্বনেলে খুঁজতেছি, এই জন্যই তো পাওয়া যাচ্ছে না। ওকে, আচ্ছা দেখেন খেয়াল করে, ক্লাস whose field type and or method parameter type and or method return type, মানে যে কোনো একটা
যদি প্রিডিফাইন্ড না হয়, অর্থাৎ জেনেরিক ফিল্ড অথবা জেনেরিক প্যারামিটার অথবা জেনেরিক রিটার্ন টাইপ, then the class is generic. Depending on the instance of the class, the field or parameter or return type will be decided at runtime ইনস্ট্যান্সিয়েশনের সময়। তাহলে আমি যখন একটা ইনস্ট্যান্সকে নিউ করব, তখন আমি ডিসাইড করব এই ইনস্ট্যান্সের জন্য জেনেরিক টাইপটা কি হবে, ইন্টিজার হবে, ফ্লোট হবে, না স্ট্রিং হবে, না প্রোডাক্ট হবে, না এমপ্লয়ি হবে, কি হবে। তাহলে আমার যদি এখন একটা স্ট্যাক থাকে, তাহলে এই স্ট্যাকের যখন আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব, স্ট্যাক 1, I can decide stack 1 আমি ইন্টিজার পুশ করব এন্ড পপ করব, স্ট্যাক 2 তে আমি স্ট্রিং পুশ করব, পপ করব, স্ট্যাক 3 তে আমি বুক অবজেক্ট পুশ করব, বুক অবজেক্ট পপ করব। তাহলে আমার তিনটা অবজেক্টের জেনারিক টাইপ, একটার জন্য ঠিক করা হলো ইন্টিজার, একটার জন্য ঠিক করা হলো স্ট্রিং, একটার জন্য ঠিক করা হলো বুক অবজেক্ট। So now if that is the case, if we can do that, then stack is a generic class. And that make more sense. Your data structure should be type neutral. If stack is a data structure, it should be implemented as a type neutral data structure. আপনি যদি স্ট্যাক ইমপ্লিমেন্টেশনটাকে শুধু ইন্টিজারের জন্য ফোকাস করে দেন, তাহলে ওই স্ট্যাকটা যার একটা ক্যারেক্টার স্ট্যাক দরকার, স্ট্রিং স্ট্যাক দরকার, তার তো কাজে লাগবে না। তাহলে আপনার ক্লাসে ইম্পোর্ট করে লাভ কি, তাই না? আপনি এটাকে জেনারেল পারপাস করতে পারছেন না। So that is why all the collection classes or data structures are implemented as generic class. তাহলে আপনি কোন কোন ক্লাস ইমপ্লিমেন্ট করছেন ডাটা স্ট্রাকচারে বলেন? লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, বাইনারি ট্রি, গ্রাফ। কেন করছেন? ক্লাসগুলো বানাইছেন কেন? ডাটাকে ভালোভাবে অর্গানাইজ করার জন্য। হু কেয়ারস, লাইব্রেরিতে এগুলো সব আছে, আপনি বানাইছেন কেন? আপনাকে বানাইতে বলা হয়েছে যাতে আপনি নিজে একটু ফিল নিতে পারেন যে এটা কিভাবে কাজ করে। কিন্তু ইন্ডাস্ট্রিতে কখনোই আপনি আপনার তৈরি করা ডাটা স্ট্রাকচার ইউজ করবেন না। অল দ্য এফিশিয়েন্ট ক্লাসেস আর অলরেডি ক্রিয়েটেড ইন লাইব্রেরি। বানাতে বলে কেন? কারণ আপনি তো কোর্সের পরীক্ষা দিচ্ছেন, এই জন্য বানাচ্ছেন। নিজে শিখতে পারছেন কিনা সেই জন্য। প্রোগ্রামিং কন্টেস্টে যদি যান, আইসিবিসির প্রোগ্রামিং কন্টেস্টে গেছেন কেউ? আচ্ছা, তো ওইখানে আপনার কোনো স্ট্যাক, কিউ এই ধরনের কিছু ইউজ করতে হয় নাই? অনেক কোশ্চেনে থাকে। তো যারা বোকা তারা স্ট্যাক ক্লাস লেখা শুরু করে, আর যারা চালাক তারা ডাইরেক্ট ইম্পোর্ট করে নিয়ে আসে। এবং আপনার ক্লাসের থেকে গ্যারান্টিড ওগুলো মাচ মোর এফিশিয়েন্ট ইন টার্মস অফ টাইম এন্ড স্পেস কমপ্লেক্সিটি। They are tested and trusted. So why do that? Why reinvent the wheel? এখন আপনি why you are inventing the wheel? কারণ আপনি এখন কার্পেন্টারের ঘরে জন্ম নিছেন, এখন আপনাকে শিখতে হবে কিভাবে একটা চাকা বানাইতে হয়। কিন্তু আপনি 200 টাকা দিয়ে দোকান থেকে একটা চাকা কিনে আনতে পারেন, ফাইন ফিনিশ প্রোডাক্ট, ওকে, ম্যানুফ্যাকচার্ড বাই এবিসি কোম্পানি, তাই না? ওকে, ডিওয়াইআই প্রজেক্ট সবসময় বেস্ট রেজাল্ট দেয় না, তাই না? ওকে, তাহলে এখন দেখেন, আমরা যদি এখন এখানে একটা ইন্ট স্ট্যাক নামে একটা স্ট্যাক ক্লাস ইমপ্লিমেন্ট করি জাভাতে, স্যাম্পল কোড, এদিকে দেখেন, হ্যালো। তাহলে এখানে এই স্ট্যাকটা শুধু ইন্টিজার নিয়ে কাজ করতে পারে। তাহলে আমার যে ইন্টিজার অ্যারে অথবা এটা লিস্টও হতে পারতো, তা আমরা বলছি এই অ্যারেটার নাম হচ্ছে ভ্যালস। আমি কেন অ্যারে ইউজ করতেছি? কারণ অ্যারেটা আপনাদেরকে দেখাবো জাভাতে, জাভার অ্যারেটা অ্যাকচুয়ালি নিড টু আন্ডারস্ট্যান্ড, ওকে। এই জন্য আমি অ্যারে এখানে এক্সাম্পল হিসেবে আনছি, আমরা লিস্টও আনতে পারতাম। তাহলে যে ভ্যালসে কিন্তু খেয়াল করেন এটা টাইপ স্পেসিফিক, তাইলে আমার মেমোরি অ্যালোকেশন হবে টাইপ স্পেসিফিক। এই ভ্যালসে তুমি 10টা ইন্টিজারের জন্য মেমোরি অ্যালোকেট করো, তাহলে ডিফল্ট কনস্ট্রাক্টর বলতেছে স্ট্যাকের ডিফল্ট সাইজ 10 আর টপ হচ্ছে -1, টপ পয়েন্টার। আচ্ছা, তাহলে আমার ফিল্ড হচ্ছে ভ্যালস, যেটা অ্যাকচুয়ালি ডাটা হোল্ড করবে, আর টপ যেটা ইন্ডেক্স। তো কি মানে -1 আর অ্যালোকেট করে রাখলাম 10, তাহলে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আমি সাইজ দিয়ে দিতে পারি, সেক্ষেত্রে টপ -1 স্টিল, তখন অ্যালোকেট হবে যে সাইজের ভ্যালু যে কয়টা সেই কয়টা। আচ্ছা,
পুশ মেথডে আমি কি দিচ্ছি, একটা ইন্টিজার দিচ্ছি, পপ মেথড আমাকে একটা ইন্টিজার রিটার্ন করতেছে। দেয়ারফর এই ক্লাসটা টোটালি একটা টাইপ স্পেসিফিক ক্লাস, নন জেনেরিক। তাহলে এই স্ট্যাকে কিন্তু আমি we cannot use this class to push for float or strings, okay, other than integer. এখন আমরা যদি এটাকে জেনেরিক ক্লাস হিসেবে ইমপ্লিমেন্ট করতাম তাহলে আমাদের লাইফটা অনেক সুন্দর হতো। জেনেরিক ক্লাস ইমপ্লিমেন্টেশনের জন্য আমাকে একটা জেনেরিক কি বলবো এটাকে, এটা একটা মানে ফেক টাইপ, ওকে, এটা একটা টেম্পোরারি টাইপ। সো ইট স্টার্টস উইথ ক্যাপিটাল লেটার দিয়ে বোঝাচ্ছে টেম্পোরারি টাইপ। ক্যাপিটাল লেটার কেন, এটা তো স্মল লেটারও দিতে পারতো। কি লেটার দিবেন দ্যাটস আপ টু ইউ, এ বি সি ডি এস, স্ট্যাক বলে আমি এস দিয়েছি, কি বলে হয়তো বা কিউ দিতাম, ক্যাপিটাল কিউ, দ্যাট ডাজন্ট ম্যাটার। কিন্তু ক্যাপিটাল লেটারতে ইন্ডিকেট করা হয় যে ক্লাস নেম বিগিনস উইথ ক্যাপিটাল লেটার, তার মানে এই এস উইল বি রিপ্লেসড বাই এ ভ্যালিড ক্লাস টাইপ ফর এ স্ট্যাক অবজেক্ট। তো তার মানে এখন দেখেন আমি ভ্যালস হচ্ছে এস টাইপের অ্যারে, বাট এস গুলোতে কোনো টাইপ নাই। আমি মেমোরি অ্যালোকেট করবো এস টাইপের 10খানা, অথবা সাইজের ভ্যালু যে কয়টা সেই কয়টা। আমি পুট করবো একটা এস টাইপের এলিমেন্ট, পপ আমাকে রিটার্ন করবে একটা এস টাইপের এলিমেন্ট। কিন্তু এসটা কি, এসটা একটা ভার্চুয়াল টাইপ। তাহলে আমি যখন নিউ করব এই যে স্ট্যাক 1, আমি বলে দিচ্ছি এস উইল বি ইন্টিজার ফর স্ট্যাক 1 এর জন্য, যে নিউ স্ট্যাক। তাহলে স্ট্যাক 1 উইল ওয়ার্ক অ্যাজ অ্যান ইন্টিজার স্ট্যাক, স্ট্যাক 2 also will work as an integer stack, but at a size 20 আর at a default size 10. Stack 3 will work as a float stack of size 10, and stack 4 will work as a string stack. তাহলে আমার একটা ক্লাসে কিন্তু সব ধরনের ডাটার জন্য কাজে লাগবে। এখন আমি যখন 4টা স্ট্যাক অবজেক্ট আমার দরকার 4 ধরনের ডাটার জন্য, আমি বলে দিব যে স্ট্যাক 1 এর জন্য এটা ইন্টিজার হবে, স্ট্যাক 3 এর জন্য এটা ফ্লোট হবে, স্ট্যাক 4 এর জন্য এটা স্ট্রিং হবে। সো দ্যাট ইজ জেনেরিক ক্লাস। জি, একটা জেনারিক ক্লাসের মধ্যে আমি যদি ফার্স্ট ডাটা দিলাম, মানে ধরে রাখতে পারবো আমি কোন স্ট্যাকের মধ্যে, মানে একটা স্ট্যাক এটার মধ্যে ইন্টিজারও রাখলাম আবার একটা স্ট্রিংও রাখলাম, এরকম করা যায়? না, আপনি লজিক্যালি চিন্তা করেন। আপনি যখন বলতেছেন আমার এখন একটা স্ট্যাক লাগবে, কেন আপনি স্ট্যাকের অ্যাপ্লিকেশন কি বলেন? স্ট্যাক ইমপ্লিমেন্ট করছেন, স্ট্যাকের অ্যাপ্লিকেশন বলেন একটা। আইটেম স্টোর করার জন্য। না না, প্র্যাকটিস রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দেন। হ্যাঁ, আপনি যে সফটওয়্যার লিখতেছেন, প্রোগ্রামিং করতেছেন, রিয়েল ইউজ কোথায় হয় স্ট্যাক, একটা এক্সাম্পল দেন। খালি শিখলে তো হবে না কনসেপ্ট, আপনাকে এটাকে আপনি এখন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আপনাকে একটা ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনের, রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনের বা একটা সফটওয়্যারে বা একটা হার্ডওয়্যারে এটার ইউজটা আপনাকে, তাইলে না আপনি মজা পাবেন যে এটার ইউজটা কোথায়। আমি শিখলাম ফুরিয়ার সিরিজ, কিন্তু ফুরিয়ার সিরিজের ইউজ কোথায়? আমি শিখলাম সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, কিন্তু সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন ইউজটা কি? ম্যাট্রিক্সের মধ্যে আমরা কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স বানাই, সিস্টেম বানায় সলভ করে এক্স ওয়াই জেড এর মান বের করি, এটা অঙ্ক শিখলাম, কিন্তু এটার অ্যাপ্লিকেশনটা কোথায় রিয়েল ওয়ার্ল্ড প্রজেক্টস গুলোতে? সেইটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনি মজা পাবেন না। তাহলে আপনি জানেন একটা স্ট্যাক কিভাবে কাজ করে, স্ট্যাক কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাও আপনি বলেছেন, কিন্তু স্ট্যাকের ইউজ কোথায়? গিভ মি অ্যান এক্সাম্পল অফ স্ট্যাক, এনিওয়ান। কিউ এর একটা এক্সাম্পল দেন। এটা আপনি বাস্তব এক্সাম্পল দিচ্ছেন, মানে আপনার অ্যাপের মধ্যে কোডিং এ তো আপনি কিউ তো একটা ক্লাস বানালেন, এটাকে রিয়েল ওয়ার্ল্ডে কোথায় ইউজ করবেন? হ্যাঁ, এক্সাম্পলটা কি, যখন কেন করতেছেন, মানে অ্যাপ্লিকেশনটা কি, কিসের জন্য? কোল্ড ফ্রিজার রুম। হ্যাঁ, ওকে। কিউতে আপনি টেম্পারেচার গুলো নিচ্ছেন পিরিয়ডিক্যালি, কেন নিচ্ছেন? না, আপনার কিউটার ইউজটা কি, ইউজ কেসটা কি? কিউতে আপনি এন্ট্রি দিচ্ছেন, এনকিউ করতেছেন আপনি, এবং ওটাকে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফর্মে আপনি রিডও করতে পারবেন, কিন্তু এটা কি কাজে লাগবে, কেন এটা করবেন আপনি? ওইটাই তো অ্যাপ্লিকেশন, মানে এমনি টেস্ট করার জন্য তার করবেন না, ওটা তো পারপাস থাকতে হবে। হোয়াট ইজ দ্যাট? এইটা বুঝলে আপনি মজা পাবেন।
সাপোজ আমি কোনো অ্যাপ্লিকেশন রিসিভ করলাম আমার ডাটাবেসে, জব অ্যাপ্লিকেশন, জব অ্যাপ্লিকেশন, ওকে। যখন আমি রিভিউ করবো, আমার যে আগে অ্যাপ্লিকেশন করছে তারটা আগে রিভিউ হবে, যে পরে অ্যাপ্লিকেশন করবে পরে রিভিউ হবে। তো সেটার জন্য আমি হলো কিউ অভিনয় করতে পারি, যে যে অ্যাপ্লিকেশনটা আগে এসে স্টোর হয়েছে সেটাই সবার আগে আমার রিভিউর জন্য বের হয়ে যাবে। সেটা আপনি কিউ করতে পারেন, অথবা যদি আপনার সর্টেড অবস্থায় ইন্ডেক্সিং করা থাকে তাহলে ইন্ডেক্স থেকেও আপনি ডাইরেক্ট পাবেন, সেক্ষেত্রে কিউ ইউজ না করলেও হবে। তো সেটা করতে পারেন। প্রায়োরিটি কিউ আর কিউ এর মধ্যে পার্থক্য কি? প্রায়োরিটি কিউ ইমপ্লিমেন্ট করছেন? এটা কেন করেন না? এটাই তো বেশি ইম্পর্টেন্ট দেন রেগুলার কিউ। রেগুলার কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রায়োরিটি কিউটা কি? ফার্স্ট ইন ফার্স্ট আউট উইদিন সেম প্রায়োরিটি, but any object can change the priority dynamically and it can actually change its position. That is priority queue. Now এটা অন্য জিনিস। BFS DFS তো গ্রাফ আপনি ইউজ করতেছেন, ব্রেডথ ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ। এটা কিউ, প্রায়োরিটি কিউ। তাহলে আপনার কিউতে এখন ধরেন আমার অপারেটিং সিস্টেমে আমার এখানে 10টা অ্যাপ্লিকেশন রান করতেছে। কয়টা অ্যাপ্লিকেশন রান করতেছে? কয়টা প্রসেস রান করতেছে? হোয়াট ইজ প্রসেস জানেন? এটা অপারেটিং সিস্টেম একটা টার্ম। এটা যদি লেমেন্স টার্মে বলি, দ্য রান টাইম ইনস্ট্যান্স অফ ইউর অ্যাপ্লিকেশন অর সার্ভিস। যেই অ্যাপ্লিকেশনের ইউজার ইন্টারফেস আছে সেটাকে যে সফটওয়্যারে সেটাকে বলি অ্যাপ্লিকেশন, আর যার ইউজার ইন্টারফেস নাই এটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড সার্ভিস। তাহলে আমার এই ল্যাপটপে এখন কয়টা প্রসেস চলতেছে বলে আপনার ধারণা? গেস করেন, দেখতেছেন আমার স্ক্রিন। হাউ মেনি প্রসেস আর রানিং হিয়ার? কয়েক হাজার। হোয়াট ইজ প্রসেস? রান টাইম ইনস্ট্যান্স অফ ইউর সফটওয়্যার, সেটা অ্যাপ্লিকেশন বা ব্যাকগ্রাউন্ড সার্ভিস যেটা। 6টা কি কি? উইন্ডোজের ব্যাকগ্রাউন্ডে স্যার উইন্ডোজের সার্ভিসগুলো তাহলে না, আগে ওনারটা শুনি। 6টা কি কি? 6টা কি কি? 6টা কি কি? 6 যে বললেন কি কি সেটা? OBS, IntelliJ, নোটপ্যাড, হ্যাঁ অফকোর্স। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন যখন রান করে তার একটা রান টাইম ইনস্ট্যান্স প্রসেস থাকে। তাহলে আপনি যদি টাস্ক ম্যানেজারে যান তাহলে দেখতে পাবেন এই মুহূর্তে আমার 60টা প্রসেস ফর 60টা অ্যাপ্লিকেশন আর 99টা ব্যাকগ্রাউন্ড প্রসেস। ঠিক আছে? এই টার্মটা শুনে রাখেন, আজকে আপনাদের কাজে লাগবে, এই কোর্সেও লাগবে, অপারেটিং সিস্টেম কোর্সে তো লাগবেই। তাইলে প্রসেস কি বুঝলাম তো? যখন একটা সফটওয়্যার রান করে তার একটা রান টাইম অপারেটিং সিস্টেম ইনস্ট্যান্স তৈরি হয়, ওখানে সে রিসোর্স গুলো কিভাবে ম্যানেজ করবে সবকিছু প্রসেসের মধ্যে। আচ্ছা, হোয়াট ইজ থ্রেড? এটা শোনেন নাই? থ্রেড ওয়ার্ডটা শোনেন নাই? কম্পিটিং থ্রেড। হোয়াট ইজ থ্রেড? এটা সুতা না কিন্তু। এই থ্রেড মানে কি? এই থ্রেড মানে হলো এক্সিকিউশন ইউনিট উইদিন দ্য প্রসেস। এখন আপনার একটা প্রসেস সিঙ্গেল থ্রেডেড হতে পারে, তাহলে আপনার পুরো প্রসেসে একটাই এক্সিকিউশন ইউনিট। আবার আপনার প্রসেস মাল্টি থ্রেডেড হতে পারে। আচ্ছা, সিঙ্গেল থ্রেডেড আর মাল্টি থ্রেডেড এর পার্থক্য কি? Single threaded process can use one core at a time because একটাই thread, so one core will execute one thread. কিন্তু আপনি যদি মাল্টি থ্রেডেড করেন তাহলে মাল্টিপল এক্সিকিউশন ইউনিট ক্যান বি অ্যাসাইন্ড টু মাল্টিপল কোরস ইফ ইউর হার্ডওয়্যার ইজ দেয়ার। তাহলে আপনার 8 কোর সিপিইউ অ্যান্ড 100 কোর জিপিইউ, তাহলে আপনি অনেকগুলো থ্রেডকে সাইমultaneously এক্সিকিউট করতে পারেন টু গেট ফাস্টার রেসপন্স। এই জন্য গেমস, ভিডিও গেমস, দে নিড লট অফ প্রসেসিং। এই জন্য এখানে মাল্টি থ্রেডেড অ্যাপ। সো মাল্টিপল কোর জিপিইউ না হলে আপনি অনেক গেম চালাতে পারবেন না বেশিরভাগ। দ্যাট ইজ দ্য রিজন। তাহলে অপারেটিং সিস্টেম এখন দেখতেছে যে আমার এই এক্সাম্পলটা যদি ধরেন 100-র বেশি প্রসেস এবং এক একটা প্রসেসে ধরেন গড়ে অনেকগুলো করে থ্রেড, তাহলে 500-600 থ্রেড নাও কম্পিটিং ফর দ্য কোর। কোর আছে কয়টা?
এটা আপনাকে এখন ওই যে সিস্টেম কনফিগারেশন দেখতে হবে যে কয় কোরের সিপিইউ আর জিপিইউ নাও থাকতে পারে, থাকলে কয় কোরের জিপিইউ। তো আমরা ধরে নেই একটা এই ধরনের একটা লো মানে মিড বাজেট ল্যাপটপে কয় কোরের সিপিইউ থাকবে, খুব বেশি হলে 8, আর জিপিইউ যেটা বিল্ট ইন জিপিইউ থাকে না কোর খুব লিমিটেড, হ্যাঁ 10-12টা কোর আছে, তাহলে আপনার হয়তো সব মিলে 20টা কোর আছে কিন্তু থ্রেড 500, তাহলে থ্রেড গুলো কম্পিট করতেছে না টু গেট দ্য কোর। এখন এই থ্রেড গুলোকে কোর অ্যাসাইন করবে কে? Who will assign the code to threads? Who is the custodian of threads? মানে codes and allocation of thread? Operating system. So operating system will maintain a priority queue. তাইলে যখন যে অ্যাপ্লিকেশন বা প্রসেস থ্রেড রিকোয়েস্ট করতেছে ওটা কিউতে ঢুকে যাচ্ছে লাইক নর্মাল কিউ। ঢোকার সময় তাকে একটা প্রায়োরিটি অ্যাসাইন করা হচ্ছে যে 1 2 3 4 বা টপ, এভারেজ, লো, ওকে। কোনো কারণে কোনো একটা থ্রেডের প্রায়োরিটি যদি হঠাৎ করে চেঞ্জ হয় ওটাকে প্রায়োরিটি দিয়ে কিউ এর মধ্যে আগায় নিয়ে আসবে, দ্যাট ইজ প্রায়োরিটি কিউ। ঠিক আছে, তাহলে এটা আপনাদের ডাটা স্ট্রাকচারে করা উচিত ছিল। টাইমের কারণে আমরা অনেক কিছু করাতে পারি না, কিন্তু আপনার নিজে নিজে শিখে নেওয়া দরকার। ওকে, যাই হোক, তাহলে এখন এইখানে রেড কালার কেন এই তিনটা বলেন? ওয়াই দিস 3 লাইনস আর রেড কালার? এই যে হ্যালো, এই যে হ্যাঁ বলেন, এই তিনটা কালার রেড কেন? স্ট্যাক ইজ এ জেনেরিক ক্লাস। আমি বলে দিলাম যে আমার এই এস উইল বি রিপ্লেসড বাই ফর স্ট্যাক 1 ইন্ট, ফর স্ট্যাক 2 ইজ অলসো ইন্ট, ফর স্ট্যাক 3 ফ্লোট এন্ড ফর স্ট্যাক 4 স্ট্রিং। কিন্তু এই তিনটাকে আমরা রেড লাল কালি কেন মারলাম? ওই আইডি এর মতো, কম্পাইলারের মতো কেন? হ্যাঁ, আমরা প্রিমিটিভ ঢোকানোর চেষ্টা করতেছি। তাহলে কারেক্টভাবে এখানে র্যাপার ঢোকাইতে হবে। তাহলে বুঝতে পারছেন যে র্যাপার ক্লাসের প্রয়োজনটা কি, আর জেনেরিকের সাথে র্যাপারের কি সম্পর্ক। র্যাপার ছাড়া আপনি জেনেরিক ইনস্ট্যান্সিয়েট করতে পারবেন না। স্ট্রিং এ কিন্তু কোনো প্রবলেম ছিল না, কারণ স্ট্রিং ওয়াজ অলরেডি ক্লাস, কিন্তু এগুলো প্রিমিটিভ, তাহলে আপনাকে প্রিমিটিভ দিতে পারবেন না, র্যাপার দিয়ে রিপ্লেস করতে। তাহলে এখন স্ট্যাক 1 এ আপনি ইন্টিজার পুট করতে পারবেন, এটা প্রিমিটিভ হলেও পারবেন, ইন্টিজার অবজেক্ট হলেও পারবেন, মিক্স করেই পারবেন। স্ট্যাক 3 তে আপনি এখন প্রিমিটিভ ফ্লোট পুট করতে পারবেন, আবার পরে একটু পরে ফ্লোট অবজেক্টও পুশ করতে পারবেন। দে আর ট্রিটেড সেম ইনসাইড দ্য র্যাপার। আর স্ট্যাক 4 এ আপনি স্ট্রিং অবজেক্ট পুশ করতে পারবেন। So this is how wrapper class and generic class works. তাহলে আমরা অ্যারে নিয়ে কথা বলছি, লিস্ট নিয়ে আপনারা কাজ করেছেন। অ্যারে আর লিস্টের মধ্যে পার্থক্য কি বলেন? লিংক লিস্ট আর অ্যারের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ বলেন। হ্যাঁ, লিস্ট মানে লিংক লিস্ট। হ্যাঁ স্যার, আমার অ্যারে যেটা নরমাল লিস্ট যেটা অ্যারে, ওটা হলো মেমোরিতে পুরো একটা স্পেস ক্রিয়েট করে রাখে। লিস্টও তো স্পেস ছাড়া তো কিছুই হবে না। লিস্ট তো একসাথে হয় না, তো জাস্ট স্ক্যাটার্ড অবস্থায় খালি ওই মেমোরি লোকেশন সেট করে রাখা। List is not sequential access. Okay? So list এর ক্ষেত্রে first elements are allocated individually when they come. So not necessarily they are allocated sequentially. Okay? তাহলে আপনি ইন্ডেক্সিং দিয়ে লিস্ট অ্যাক্সেস করতে পারবেন না 0 1 2 3, কারণ ইন্ডেক্সিং যখন ইউজ করা হয় তখন অ্যারিথমেটিক ক্যালকুলেশন করা হয়। দিস ইজ দ্য বেস অ্যাড্রেস অফ 2, মানে দুইটা এলিমেন্ট পরের অ্যাড্রেস কি হবে, সিকোয়েন্সিয়ালি পেয়ে যাব। কিন্তু যদি এখানে একটা এলিমেন্ট, ওখানে একটা এলিমেন্ট, সেখানে একটা এলিমেন্ট, তাহলে তো আমি +2 করলে সিকোয়েন্সিয়াল অ্যাড্রেসে গিয়ে পাবো না। তো তখন আমি যদি এখন 15 নাম্বার এলিমেন্ট অ্যাক্সেস করতে চাই দ্য লিস্ট, আই হ্যাভ টু ট্রাভার্স ফ্রম দ্য বিগিনিং। ফার্স্ট এলিমেন্ট বলবে সেকেন্ডটা কোথায়, সেকেন্ডটা বলবে থার্ডটা কোথায়। সো 14 নাম্বারটাতে যাওয়ার পরে জানতে পারবো 15 নাম্বারটা কোথায়। সো অ্যাক্সেসিং লিস্ট ইজ স্লো, but array is random access. You just tell কত number element, it calculates the address from the base address. Okay, of 15, তাহলে 16 number element, তাহলে 0 হচ্ছে ফার্স্ট এলিমেন্ট base address, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট ইন্টিজার 4 বাইট করে, তাহলে 4 15 60 বাইট পরে গেলে আমি পেয়ে যাব। So randomly you can go to that address, so it's very fast. তাহলে array advantage হলো is faster than list। আর লিস্টের সুবিধা কি?
করার সময় It's not limiting to number of elements. Pre-allocate করে ফেলতে হয় না for the entire data structure. Array এর ক্ষেত্রে আপনাকে পুরো অ্যারেটা আগে allocate করে নিতে হবে. So you cannot actually expand the array. Directly you cannot expand the array. You can mimic expansion of an array, but that's not the real expansion. But list-এ আপনি যত খুশি item add করতে পারেন as long as your memory is there. এখন এই যে বেস্ট অফ অ্যারে এন্ড বেস্ট অফ লিস্ট এদেরকে মার্জ করে একটা ক্লাস বানানো হয়েছে অ্যারে লিস্ট এন্ড দিস ইজ দ্য ডি ফ্যাক্টো বেসিক কালেকশন ক্লাস ইউজড ইন জাভা সো ডু ইউ উইল বি ইউজিং স্ট্যান্ডার্ড অ্যারে আপনারা কমই ইউজ করবেন লিঙ্ক লিস্টও আপনারা কমই ইউজ করবেন কিন্তু মোস্ট কেসেস আপনি অ্যারে লিস্ট ইউজ করবেন কেন কারণ ইটস র্যান্ডম অ্যাক্সেস অ্যাজ ওয়েল অ্যাজ there is no limit of the number of elements that you can add. So array list is implemented as a generic class. So আপনি যে কোনো কিছুই একটা array list এ add করতে পারেন. And also it comes with lot of useful methods of the collection processing inside the array list. তাহলে আমরা আমাদের কোর্সে রেস্ট অফ দ্য কোর্সে যেখানে আমাদের একটা জেনারিক একটা সাধারণ কালেকশন দরকার সেখানে আমরা array list ইউজ করব অ্যারেটা আমরা দেখব জানার জন্য কিছু কিছু কেসে অ্যারে ইউজ করাটা বেটার সেটা আপনি যখন আপনি জানা থাকবে ফিক্স সাইজ তখন আপনি অ্যারে ইউজ করতে পারেন কিন্তু আমরা মোস্ট কেসেস আমরা লিঙ্ক লিস্টের মতো কিন্তু অ্যারের সুবিধা সহ ওকে সো অ্যারে লিস্ট সো আমরা যদি অ্যারে লিস্ট দেখে কুইজের দিকে চলে যাই তাহলে So you will see array list is a generic class. A capital letter E দিয়ে সেই এলিমেন্ট বোঝাচ্ছে। Now E can be anything. তা আপনি একটা array list object instantiate করতে পারেন যে array list 1 আপনি বলতে পারেন stud list is an array list এলিমেন্ট গুলো হচ্ছে স্টুডেন্ট অবজেক্ট আপনি বলতে পারেন যে int list ওকে তাহলে int list এর ক্ষেত্রে e will be replaced with integer ওকে তো এটা আমরা এক্সপ্লোর করব এখন আমরা এটা জাস্ট জেনে রাখলাম মেথড সামারি যদি দেখেন অ্যারে লিস্টে আপনি অ্যারে লিস্টে অ্যাড করতে পারেন একটা নির্দিষ্ট ইনডেক্সে অ্যাড করতে পারেন একটা কালেকশনকেই আবার অ্যারে লিস্টে অ্যাড করে দিতে পারেন অ্যাড অল দিয়ে ওকে ক্লিয়ার করতে পারেন ক্লোন করতে পারেন কন্টেইন করে কিনা একটা পার্টিকুলার এলিমেন্ট generic element will be replaced by a type class wrapper হইলেও সেটা ক্লাস তাহলে একটা পার্টিকুলার সেই টাইপের অবজেক্ট আছে কিনা আপনার অ্যারে লিস্টে ওকে ক্যাপাসিটি মেইনটেইন হচ্ছে কিনা হ্যাঁ আপনি একটা পার্টিকুলার ইনডেক্সের এলিমেন্ট রিটার্ন পেতে পারেন রিটার্ন টাইপ ই হ্যাঁ তো এটা এমটি কিনা ওকে যেগুলো বুঝবেন না সেগুলো আমি স্কিপ করতেছি ওকে একটা অবজেক্ট রিমুভ করতে পারেন সব রিমুভ করে দিতে পারেন ওকে একটা রেঞ্জের মধ্যে রিমুভ করতে পারেন যে আপনার 25 এলিমেন্ট আছে 5 থেকে 10 রিমুভ করো ওকে এগুলো করতে পারেন সাইজ কত অ্যারে লিস্টে দেখতে পারেন ওকে সর্ট করতে পারেন অ্যারে লিস্টকে অন্য কোথাও অ্যারে লিস্টকে আপনি অ্যারেতে কনভার্ট করতে পারেন ওকে ইত্যাদি 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 ওকে তো এই কাজগুলো আপনি array list, so it's a very useful and powerful collection class and naturally it is generic class okay তো তাহলে এখন আপনার কোর্স প্রজেক্ট হয়তো জেনারিক ক্লাস বানাতে হবে না বাট ইট ইজ গুড টু নো হাউ ইট ওয়ার্কস কারণ লাইব্রেরির অনেক জেনারিক ক্লাস আপনি ইউজ করবেন ওকে বাট আপনি চাইলে আপনার যদি কোনো স্পেসিফিক্যালি কালেকশন বা ডাটা স্ট্রাকচার ক্লাসগুলো বাই নেচার জেনারিক হয় তা আপনি যদি ওরকম কোনো কাস্টম ডাটা স্ট্রাকচার আপনার প্রজেক্টে ফিল করেন যে হইলে ভালো দ্যাটস আপ টু ইউ কিন্তু আমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মডেল ক্লাসগুলো যাতে থাকে কন্ট্রোলার ক্লাসগুলো যাতে থাকে এর পাশাপাশি ইউটিলিটি প্যাকেজে আপনি যদি চান ওরকম দিয়ে একটা কালেকশন ক্লাস রাখবেন যেটা আপনার প্রজেক্টে রাখলে রিলেভেন্ট হয় রাখতে পারেন আর সেটা রাখেন বা না রাখেন টেস্টিং এর জন্য নিজে নিজে ট্রাই করতে পারেন আর লাইব্রেরি থেকে তো আমরা ইউজ করবই ওকে ঠিক আছে এখন আসেন কুইজের দিকে